ডেভেলপমেন্ট বলো, এই ডেভেলপমেন্ট হওয়ার আগে কলোনিয়ালিজমের একটা ফরম্যাট ছিল, অর্থাৎ একটা ওয়েতে কলোনিয়ালিজম হতো। সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে কলোনিয়ালিজমের ফরম্যাটটা কেমন ছিল, এবং ইম্পেরিয়ালিজম যেটাকে আমরা বলি সেটার ফরম্যাটটা কেমন ছিল। তো এখনকার যুগে এসে, আধুনিক যুগে এসে, এই গ্লোবালাইজেশনের যুগে এসে হয়তো কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম ওইরকম ভাবে নেই ওই ফরম্যাটে, কিন্তু এর ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, সফিস্টিকেটেড একটা ওয়ে আছে। তো সেই ইম্পেরিয়ালিজম এখন কিভাবে হচ্ছে, এই হেজিমনিটা কিভাবে তৈরি হচ্ছে? হেজিমনি মানে হলো আধিপত্যবাদ, তাই না? তো আধিপত্যটা একটা দেশ আর একটা দেশের উপরে কিভাবে আধিপত্য বিস্তার করছে সেটা আমরা যদি দেখি, ওয়ার্ল্ডের যে কতগুলো ঘটনা আছে, ইনসিডেন্ট বা ওয়ার্ল্ড সিস্টেম, যেটা এখন পলিটিক্যাল সিস্টেম বলো, ইকোনমিক সিস্টেম বলো, যতগুলো সিস্টেম আছে, এই সিস্টেম গুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে আসলে এগুলো কিভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা ইকোনমিক গ্লোবালাইজেশনটা দেখতে চাইছিলাম। তো এই ইকোনমিক গ্লোবালাইজেশনের নাম করে অর্থনীতির বিশ্বায়নের কথা বলে যারা উন্নত দেশ, তারা বিভিন্ন যে উন্নয়নশীল দেশগুলো আছে, অনুন্নত দেশগুলো আছে, এদের উপরে আধিপত্য বিস্তার করে। তাহলে আধিপত্য বিস্তার করতে গেলে কতগুলো ফরম্যাট তোমার লাগবে, কতগুলো ওয়ে আছে এগুলো এই আধিপত্য বিস্তারের। যেমন করে কলোনিয়ালিজম, পিওর কলোনিয়ালিজম যখন ছিল, তখন তারা কিভাবে আধিপত্য বিস্তার করতো, তাই না? তখনও কিন্তু যুদ্ধ ছিল, এখনো যুদ্ধ আছে। তখনও কিন্তু ইকোনমিক সিস্টেম ছিল, এখনো ইকোনমিক সিস্টেম আছে। তখন একটা পলিটিক্যাল সিস্টেম ছিল, এখন একটা পলিটিক্যাল সিস্টেম আছে। আমি শুধু একটু ধরিয়ে দেই এখানে, পলিটিক্যাল যে আইডিওলজি গুলো ছিল, যে প্যারাডাইম গুলো শিফট করলো কিভাবে, তাই না? পলিটিক্যাল সিস্টেমের প্যারাডাইম গুলো কিভাবে শিফট করলো, ইকোনমি কিভাবে শিফট করলো, এগুলো আমরা জানি। তোমরা এখন প্যারাডাইম শিফট করা এগুলো বোঝো? স্যার, একটা কনসেপ্ট বা আইডিয়াকে আরেকটাতে ট্রান্সফার করা। পলিটিক্যাল আপনি একটু ইলাবোরেটলি বোঝাই দেন স্যার। পলিটিক্যাল আইডিওলজি প্যারাডাইম শিফটের কথা বলো। স্যার, কথা শোনা যায় না। জি স্যার, বলছি কি কথা শোনা যাচ্ছে না? না, বলছি কি পলিটিক্যাল অ্যাসপেক্টে একটা প্যারাডাইম শিফটের কথা বলবো। এখানে কারোর একটু মাইকটা করা আছে, অন করা আছে, অসুবিধা হচ্ছে না? কথা বলছি, এখন শুনতে পাচ্ছ? মনে হয় আমার প্রবলেম হচ্ছে না তোমাদের প্রবলেম হচ্ছে? বলো তো, আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি। স্যার, মেবি আপনারটা, কারণ আপনার ভিডিও আটকে থাকতেছে, আবার কথাও কেটে আসে। স্যার ভয়েস শোনা যাচ্ছে, কিন্তু স্যার আপনি আটকা যাচ্ছেন, মানে রেন্ডার হচ্ছে আপনারটা। এখন দেখতে পাচ্ছ? এখনো স্যার রেন্ডারিং কোয়ালিটি অনেক লো। শুধু কথা শুনলে দেখি না। আরে ভাই, ভিডিও দেখা কি ইম্পর্টেন্ট? এখানে ভয়েস শুনতে পারলেই তো হলো। মনে হচ্ছে ভিডিও দেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করেন। স্যার, তো স্ক্রিনে কিছু দেয়নি। দেখো আমি তো আমার মুভমেন্ট গুলো দেখতে পাচ্ছি, আমার তো কোথাও বাতে না। তোমাদেরটা বেঁধে যাচ্ছে? এখন দেখতে পাচ্ছ? শুনলেই হবে, অসুবিধা নাই। সেটা ঠিক আছে, স্যার, কথা শুনতে পাই। ওকে, কথা শুনতে পেলে হবে। আর আপনার মুখে এক জায়গায় আরে আটকে গেছে, ভিডিও অফ থাকুক। দেখো এখন শুনতে পাচ্ছ কিনা বলো, আমি কন্টিনিউ করবো কিনা? জি স্যার, শোনা করেন। ওকে ওকে, তো আমরা বলছিলাম কথা আটকে আসতেছে। দাঁড়াও তাইলে 1 মিনিট, তোমরা লাইনে থাকো। হ্যাঁ জি স্যার। জি স্যার। স্যার হচ্ছে জিজ্ঞাসা করলো যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই কারণে কিন্তু বলা হলো যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। এটাতে শুধুমাত্র যে দেখলে। এখন তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা তাই বলো।
জি স্যার শুনতে জি স্যার শুনতে পাচ্ছি। এখন কি অবস্থা বলো তো? স্যার একদম ক্লিয়ার, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এতক্ষণ একটু অসুবিধা হচ্ছে। স্যার এখন সবাইরই অনলাইন ক্লাস, তো এই জন্য নেটওয়ার্কের হয়তো একটু প্রবলেম হচ্ছে। অনলাইন, ওকে, ঠিক আছে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা সে কথা বলো। আচ্ছা যাও, প্যারাডাইম শিফটের কথা বলছিলাম। এখন তোমরা স্যার, প্যারাডাইম শুনতে পাচ্ছি। শিফটে এসছো, হ্যাঁ? তো আমাকে একটা উদাহরণ বলো প্যারাডাইম শিফটের। যে প্যারাডাইম পলিটিক্যাল সিস্টেমে একটা প্যারাডাইম শিফট হলো, সেটা বলো। বলো বলো প্যারাডাইম শিফট কি? সেটা তো বলছো যে একটা আইডিওলজি থেকে আর একটা আইডিওলজিতে শিফট করা। তোমাদেরকে আমি মেবি পড়াই নাই মনে হয়, প্যারাডাইম কাকে বলে, থিওরি কাকে বলে, এগুলো তোমরা পড়েছো না? স্যার অন্য কোর্সে পড়ছিলাম, সেখান থেকেই বললাম। অবশ্যই অবশ্যই, অন্য কোর্সে তো অবশ্যই। জি স্যার, মনির স্যারের কোর্সে পড়ছিলাম। বলো, সেটা বলো, প্যারাডাইম কি, থিওরি কি, এগুলো প্যারাডাইম শিফট কাকে বলে? স্যার প্যারাডাইম শিফটটা তো কোনো পলিটিক্যাল আইডিওলজি বা কনসেপ্টকে ধারণা করে যদি আগায় সেটা কার্যকর হইলো না, দেন অল্টারনেটিভ আর একটা কনসেপ্টকে নিয়ে আগাইলাম, এইটা মানে এই কনসেপ্টের শিফটিংটা। গিভ মি অ্যান এক্সাম্পল। Your concept is clear, but I need an example. একটা এক্সাম্পল বলো। স্যার পলিটিক্যাল পার্সপেক্টিভে জানি না, জানো না? বুঝি না এত। বুঝো না? বলো, অন্য কেউ বলতে পারো কিনা? একদম ইজি ব্যাপার। একসময় পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে পলিটিক্যাল আইডিওলজিতে সারা পৃথিবীতে একটা কনসেপ্ট ছিল, অর্থাৎ পলিটিক্যাল সিস্টেম ছিল, তাই না? সারা পৃথিবীতে এক ধরনের পলিটিক্যাল সিস্টেম ছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তারও আগে প্রথম বিশ্বযুদ্ধ বা সোভিয়েত ভেঙে গেল, তখন আর একটা আইডিওলজি তৈরি হলো, তাই না? সারা পৃথিবীতে পলিটিক্যাল সিস্টেম তৈরি হলো, নতুন এক ধরনের পলিটিক্যাল সিস্টেম তৈরি হলো। বুঝতে পারছো? এখনো ধরতে পারোনি? বলো, এবার জি বলো স্যার, বুঝতে পারছি স্যার। এটা কি বলো? আমি তো বলে দেয়নি, কিন্তু আমি কিন্তু সেই সিস্টেমটা বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো স্যার আমাদের মানে পুরো ওয়ার্ল্ডে একটা ক্যাপিটালিজম ছিল। আসলে এই কথা বলো, একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের কনসেপ্টটা আসছে, এইটা গুড। এটাকে আমরা কি বলছি? প্যারাডাইম শিফট। দেখো একসময় ছিল কি অটোক্রেসি, তাই না? অটোক্রেসি থেকে কি আসলো? ডেমোক্রেসি। এই যে অটোক্রেসি থেকে ডেমোক্রেসিতে চলে আসলাম, এটাকে বলা হয় প্যারাডাইম শিফট। অর্থাৎ একটা ধারণা ছিল এক সময় সারা পৃথিবীতে, দেখো সেখানে স্বৈরশাসক ছিল, স্বৈরশাসকরা ছিল, রাজতন্ত্র ছিল, তাই না? এক সময় এই সমস্ত পলিটিক্যাল সিস্টেম থেকে বেরিয়ে আমরা কিসে আসলাম? ডেমোক্রেসি আসলাম, তাই না? ডেমোক্রেসিতে দেখো এখন সারা পৃথিবীর একটা কনসেপ্ট হলো কি? গণতন্ত্র। পলিটিক্যাল সেক্টরে আমাদের মূল যে এইটা এখন, সেটা হলো গণতন্ত্র। সারা পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, এটা হলো আমেরিকার একটা আইডিওলজি, তাই না? তাদের এই প্যারাডাইমটা তারা শিফট করে এখানে নিয়ে আসলো। এখন এই যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়ে, তাইলে এখন গণতন্ত্র কি এমনি এমনি প্রতিষ্ঠিত হবে? এর পিছনে কতগুলো কম্পোনেন্ট আছে, কতগুলো কাজ আছে, সেই কাজগুলো না করলে কি এমনি এমনি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে? না। এমনি করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে আমাদের কি করতে হলো, যে আমাদের তাহলে এখন কি করতে হবে? ইকোনমিটা, কোন দেশের গণতন্ত্রকে স্থিতিশীল রাখতে গেলে বা সেই দেশের উন্নয়নকে স্থিতিশীল করতে গেলে আমাদের অর্থনৈতিক
তোমাদেরকে পড়ালে তো পড়া শেষ হয়ে যাবে, কিন্তু কিছু শিখতে হবে। শুনতে পাচ্ছ না? জি স্যার। ও শুনতে পাচ্ছে না, ও নেই। এই যে সাইমাকে তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি পড়লা করো? স্যার বলো। শুনতে পাচ্ছ না? জি স্যার, পড়ালেখা বলতে আপনার ক্লাসে তো স্যার এই যে অ্যাটেন্ড ক্লাসে অ্যাটেন্ড করছো এটাই? বাসায় পড়ো নাই? তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম। জি স্যার দেখছিলাম একটু দেখছো? তো এগুলো তো তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। হ্যাঁ, এই যে যেমন তোমাদেরকে রেড ইন্ডিয়ান বলে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই তারপরে দেখছি স্যার। বলতে পারবা? স্যার পারবো একটু। বলো। স্যার হচ্ছে ইতালীয় একটা নাবিক কলম্বাস, মানে ভারতে হচ্ছে যাওয়ার জন্য আর কি, বা মানে ভারতে যাবে আর কি, এরকম একটা উদ্দেশ্যে বের হয়েছিল। তো তিনি হচ্ছে যখন আটলান্টিক পাড়ি দেওয়ার পরে হচ্ছে একটা দ্বীপে এসে পৌঁছায়। তো তুমি ঠিক আছে, ওকে, গুড। আর কেউ আছে এখানে? ঝুমুর শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো তো ওয়ার্ল্ড ব্যাংক কি? জি স্যার। ওয়ার্ল্ড ব্যাংকের নাম শুনছো? জি স্যার। বলো ওয়ার্ল্ড ব্যাংক কি? স্যার এটা উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে এটা বলো উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে কি? পড়ো নাই না? স্যার এটা একটু দেখছিলাম। ওয়ার্ল্ড ব্যাংক তো তোমার ছোটবেলার পড়া। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো, WTO এগুলো ছোটবেলায় পড়ে আসছো না তোমরা? ফার্স্ট ইয়ারে ওই যে অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় বা HSC লেভেলে বা SSC লেভেলেও তো এগুলো পড়ার কথা ছিল না তোমাদের বইয়ে? জি স্যার। স্যার ছিল, খুব একটা বেশি কনসেপ্ট ছিল না। কিন্তু কনসেপ্ট গুলো তো ক্লিয়ার থাকা দরকার, যেহেতু আমরা সোশ্যাল সায়েন্স, তাই না? সোশ্যাল সায়েন্সে তো এই সমস্ত কনসেপ্ট থাকা দরকার। তাহলে কি হবে বলো তো? তোমার হোমওয়ার্ক থাকবে এগুলো। ইশরাত, তুমি শুনতে পাচ্ছ? ইশরাত, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। তুমি বলো IMF কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা দেশের হচ্ছে অর্থনৈতিক যে একটা মুদ্রার মান আছে, সেটার হচ্ছে হ্রাস বৃদ্ধিটা ভারসাম্য করার জন্য কাজ করে। আর এটা 1945 সালে হচ্ছে প্রতিষ্ঠা হয়। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 189 জন। হ্যাঁ, এটা কিভাবে ভারসাম্যটা রক্ষা করে? স্যার বিভিন্ন নীতি মান আছে, সেগুলো মাধ্যমে যদি কোনো দেশের মুদ্রার মান যদি কমে যায়, সেটা যাতে ভারসাম্য একটা জায়গায় নিয়ে আসে, সেই নীতি অনুযায়ী সে তারা কাজ করে। এখন আপনি বলো তবে মুদ্রার মান কমে বাড়ে? জি স্যার। মুদ্রার মান কিভাবে কমে এবং বাড়ে? যখন হচ্ছে আমাদের সরকার, যে কোনো রাষ্ট্রের একজন রাষ্ট্রের সরকার রাষ্ট্রের অন্যান্য দেশের তুলনায় বা স্বর্ণের তুলনায় যদি তার মুদ্রার মান বৃদ্ধি করে, তখন হচ্ছে মুদ্রার মান হ্রাস পায়। যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ হ্যাঁ, আমেরিকায় হচ্ছে স্যার $1 হচ্ছে, আর আমাদের বাংলাদেশের টাকা হচ্ছে 80 টাকা। এখন যদি সেই অনুযায়ী আমরা যদি 85 টাকা $1 মান দিই, তাহলে হচ্ছে আমাদের মুদ্রার মানটা কমে গেল। এরকমই হয় আর কি। মানে অন্যান্য দেশের তুলনায় হচ্ছে মুদ্রার যে মানটা থাকে, সেই মানটা বৃদ্ধি করা, মানে কম করে দেওয়া। ওকে, আর একটু পড়ালেখা করবা, ঠিক আছে? তোমার ঠিক আছে, ওকে। তারপরে
আর কারা আছে বলো? চিয়ার তুমি শুনতে পাচ্ছ? সোমা জি স্যার, শুনতে পাচ্ছি। বলো ব্রেটন উডস কি? জি স্যার। আমরা তুমি এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ সম্বন্ধে পড়ালেখা করছো কোনো সময়? স্যার আইএমএফ সম্পর্কে তো জানি। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে জানো? স্যার ওয়ার্ল্ড ব্যাংক একটা অর্গানাইজেশন। হ্যাঁ, সেটা বুঝলাম। অর্গানাইজেশন তো সবাই জানে, এটার কাজ কি? এটার কাজ স্যার এটা তো হচ্ছে মানে একটা আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা হচ্ছে বিভিন্ন দেশের গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের পারপাসে ক্যাপিটাল হচ্ছে ইনভেস্ট করে বা হচ্ছে দেয়। তাই মানে মিডল ইনকাম ওকে। রেদওয়ানুর ইসলাম শাহী এটা কে বলো? ওকে ওকে, তোমার 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 মাইক্রোফোন ই করো, তুমি তোমার কথা শোনা যাচ্ছে না। যাই হোক, এখন দেখো আমরা আসি আসল কথায়। এখন তাহলে এখন দেখো আমরা কি বলছি, আমাদের আজকে পড়ার বিষয়টা হলো, এই তুমি অফ করো অফ করো অফ করো। দেখো আমাদের আসল বিষয়টা কি ছিল? স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, তাই না? আমাদের আজকের বিষয় যে আসলে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি আমরা দেখছি কি যে এই ইকোনমিক গ্লোবালাইজেশনে কি হয়, একটা দেশ আর একটা দেশকে বা একটা প্রতিষ্ঠান অন্য কোনো দেশকে কি করে, এই ঋণ দিয়ে থাকে বা তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বা অন্যান্য যে কোনো ঋণ দিয়ে থাকে। তো এরকম দেখো পৃথিবীতে আমরা ওই যে প্রথম যখন ইকোনমিক গ্লোবালাইজেশন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে পোলারাইজেশন হচ্ছে বা কোনো কোনো ইকোনমিক ব্লক তৈরি হচ্ছে, তাই না? পলিটিক্যাল ব্লক তৈরি হচ্ছে, হ্যাঁ, তৈরি হয়ে এই সমস্ত সিস্টেমটাকে ডিরেগুলেট করে এই গ্লোবালাইজেশনটা হচ্ছে, অর্থাৎ ইকোনমিটা ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। তো আমরা এখানে দেখছিলাম কতগুলো ইকোনমিক ব্লক আছে, তাই না? আমরা সেখানে বলছিলাম ইউরোপীয় ইউনিয়নের কথা বলছিলাম। পলিটিক্যাল যে সিস্টেম সেখানে দেখবো আমরা ইউএন অর্থাৎ জাতিসংঘ, একসময় জাতিসংঘের আবির্ভাব ঘটলো, তাই না? সেখানে দেখবা যে কি হলো, সার্ক তৈরি হয়েছে এক সময়, আসিয়ান আছে, সেখানে অ্যাপেক আছে, সেখানে ওপেক আছে, এরকম কতগুলো বিভিন্ন ধরনের ব্লক তৈরি হচ্ছিল, তাই না? বিভিন্ন ধরনের ব্লক তৈরি হয়ে গেছে অলরেডি। তো এই সমস্ত ব্লকের ভিতরে দেখো কিছু অর্থনৈতিক ব্লক আছে, ইকোনমিক ব্লক আছে, কিছু পলিটিক্যাল ব্লক আছে, তাই না? ব্লক মানে কি, কতগুলো দেশ মিলে বা কতগুলো রাষ্ট্র মিলে একটা সংগঠন তৈরি করা। যেমন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখছি যে জাতিসংঘ তৈরি হলো, তাই না? তো জাতিসংঘের একটা কাজ আছে, এটা তোমাদেরকে তো বিস্তারিত বলার দরকার নেই। তারপরে মনে করো যে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হলো, তারপরে আসিয়ান তৈরি হলো, তারপরে সার্ক তৈরি হলো, বা G8 G7 এগুলোর নাম শুনছো না? হ্যাঁ, G7 G8 এই রিসেন্টলি ব্রিক্স তৈরি হলো, হ্যাঁ, এরকম কতগুলো ব্লক তৈরি হলো নিজেদের ভিতরে যোগাযোগ রক্ষা করার জন্য, নিজেদের ভিতরে বাণিজ্য প্রসার করার জন্য, হ্যাঁ, নিজেদের পলিটিক্যাল পাওয়ার গুলোকে হোল্ড করার জন্য বা স্থিতিশীল রাখার জন্য, বা বহিঃশত্রুর আক্রমণ বা আগ্রাসন বা এই বিশ্বায়নের ফলে যে এইগুলো তৈরি হচ্ছে, হেজিমনি গুলো তৈরি হচ্ছে, সেখান থেকে নিজেকে নিজ রাষ্ট্রকে সেভ করার জন্য এরকম বিভিন্ন ধরনের ব্লক তৈরি হচ্ছে। তো অর্থনৈতিক ব্লকের ভিতরে আমরা দেখছি যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুটোর ভূমিকা অনেক বেশি। হ্যাঁ, তো এখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এই যে দুটো সংস্থা, হ্যাঁ, তো এরা কি করে, এরা বিভিন্ন দেশকে ঋণ দিয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন প্রজেক্ট এর নাম করে এরা বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বা অন্যান্য যে কোনো কাজে এরা ঋণ দিয়ে থাকে। তো সেই তাদের ঋণের সিস্টেমের একটা সিস্টেম হলো এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির আন্ডারে, এই পলিসির আন্ডারে তারা কতগুলো অনুন্নত বা উন্নয়নশীল দেশকে ঋণ দিয়েছিল এক সময়, এবং এটা চালু করে আর কি, সিস্টেমটা চালু করে। সেই চালু করার পিছনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ঋণ তো আর হঠাৎ করে দিবে না, আর এই
পলিসি বা এই প্রোগ্রামটা আর হঠাৎ করে নেওয়া হয়নি। নিশ্চয়ই এর পিছনে কতগুলো কারণ আছে। সেই কারণগুলো দেখো, কতগুলো কারণ হলো কি যে এই এদের প্রোগ্রামটা শুরু হয় তোমার 80-র দশকে, হ্যাঁ? কিন্তু 80-র দশকে শুরু হলেও তাদের যে হোমওয়ার্ক বা তাদের যে পূর্বে সেগুলো তারা শুরু করে কখন? প্রায় দেখো 70-এর দশকে একটা কি ঘটে, এখানে একটা মন্দা দেখা দেয়, ক্রাইসিস দেখা দেয় গ্লোবাল মার্কেটে, গ্লোবাল ইকোনমিতে, হ্যাঁ? তো সেগুলো কিরকম মন্দা বা সেরকম সেটা কিরকম ক্রাইসিস ছিল? সেখানে দেখো ক্রাইসিস গুলো ছিল যে এই যে তেলের বাজারে একটা ক্রাইসিস ছিল, হ্যাঁ? তারপরে ঋণের একটা ক্রাইসিস ছিল, বা সেখানে এই যে তোমার মনে করো যে বিশ্ববাজারে একটা মন্দা আর কি, তারপরে স্বর্ণের বাজারে এরকম সমস্যা তৈরি হয় তখন। অর্থাৎ তেলের দাম বেড়ে যায়, কখনো তেলের দাম কমে যায়। বিশ্ববাজারে মনে করো যে খাদ্যদ্রব্য বা অন্যান্য যে কোনো পণ্যের যে ইটা অভাবটা দেখা দেয়, স্কারসিটি দেখা দেয়, হ্যাঁ? বিভিন্ন দেশে একটা মন্দা দেখা দেয়। তো এই সমস্ত জিনিসের কারণে তখন তারা ভাবতে থাকে, হ্যাঁ, যে এই জিনিসগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। একটা দেশের অর্থনীতি তখন ভঙ্গুর অবস্থায় চলে যায়, হ্যাঁ? বাজারগুলো অস্থিতিশীল হয়ে যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, হ্যাঁ? বিভিন্ন দেশের অর্থনৈতিক যে অবস্থা সেগুলো আরো খারাপ হতে থাকে, সেখানে দারিদ্রতা বাড়তে থাকে, হ্যাঁ? সেখানে বেকারত্বের হার বেড়ে যেতে থাকে। তো এই অবস্থায় একটা ব্যালেন্স আনার জন্য, হ্যাঁ, তখন দেখা গেল কি যে যখন একটা দেশ দরিদ্রতায় নিমজ্জিত হবে বা তখন বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, তখন তারা বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নিচ্ছিল। কিন্তু এই ঋণটা নেওয়ার ফলে সেই ঋণটা তারা আর শোধ করতে পারে না। মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। একটা দেশ যখন অন্য আরেকটা দেশের কাছ থেকে ঋণ নেয়, হ্যাঁ, তো এরকম কতগুলো সিচুয়েশনের কারণে তখন ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF তারা একটা ভূমিকা পালন করার জন্য কতগুলো পদক্ষেপ নেয়। তো সেই পদক্ষেপগুলো দেখো, এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি বা প্রোগ্রাম বলে ওই নাম দিয়ে তারা এটা শুরু করে। তো দেখো এটা শুরু করার আরো কতগুলো কারণ হচ্ছে ইউএসএ তোমার যে সোনার দাম কমে যেতে থাকে, হ্যাঁ, তারপরে তোমার এই যে তেলের দাম বাড়তে থাকে। ওই সময় একটা ঘটনা ঘটে, সেটা হলো কি যে ইউএসএ এবং ভিয়েতনামের ভিতরে একটা যুদ্ধ হয় না? এই ঘটনা তোমরা জানো, অধিকাংশই জানে আর কি, যে ভিয়েতনাম এবং ইউএস এর ভিতরে একটা যুদ্ধ হয়, ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের কতগুলো গুরুত্বপূর্ণ কতগুলো দিক আছে। এই যুদ্ধের ইতিহাসে একটা বড় ধরনের আছে, আমাদের ইতিহাসে একটা বড় ধরনের ভূমিকা এই যুদ্ধের, এবং এই যুদ্ধের মাধ্যমে আমরা অনেক কিছু আজ করতে পারি, দেখতে পারি। যেমন ইউএসএ কিন্তু এই ভিয়েতনাম যুদ্ধে জয়লাভ করতে পারেনি, তখন এখানে একটা ক্রাইসিস তৈরি হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। এখন এখানে তো মেইনলি সমাজতন্ত্র বনাম পুঁজিতন্ত্রের একটা যুদ্ধ হয়েছে স্যার। হ্যাঁ, বলো তো দেখি ভিয়েতনাম যুদ্ধের কি ঘটনা। স্যার, ভিয়েতনাম যুদ্ধটা শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ভিয়েতনাম দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা ছিল হচ্ছে পুঁজিতন্ত্রের রাজা শাসিত দক্ষিণ ভিয়েতনাম, আর আরেকটা ছিল হচ্ছে সমাজতন্ত্র সমর্থিত উত্তর ভিয়েতনাম। তো যখন আমেরিকা দেখলো যে দক্ষিণ ভিয়েতনাম যদি তারা সামরিকভাবে সহায়তা করে তাহলে তাদের অনেক লাভ আছে, কিন্তু উত্তর ভিয়েতনাম ছিল হচ্ছে রাশিয়া চীনপন্থী। তো স্যার এখান থেকে তো মেইনলি কনফ্লিক্টটা তৈরি হয়েছে। পরে তো এটা নিয়ে দীর্ঘদিনের যুদ্ধ হয়। হ্যাঁ, কেন কনফ্লিক্ট তৈরি হলো? একটু আগে আমরা বলছিলাম প্যারাডাইম শিফটের কথা, বুঝছো? যে পলিটিক্যাল সেক্টরে যে রাশিয়া, দেখো রাশিয়া হলো একটা ব্লকে, রাশিয়া ছিল কি সমাজতন্ত্র না, সমাজতান্ত্রিক ব্লকে। আর আমেরিকা চাইছিল কি রাশিয়ার ক্ষমতাকে খর্ব করে, রাশিয়া যে সুপার পাওয়ার ছিল তাকে হটিয়ে আমেরিকা তখন সুপার পাওয়ার হওয়ার দৌড়ে এগিয়েছিল। তখন তারা একটা কনসেপ্ট নিয়ে আসলো কি গণতন্ত্রের নাম, তাই না? গণতন্ত্র বল। তো এটা নিয়ে একটা যুদ্ধ হয় আর কি তাদের ভিতরে। তো সেটা একটা ক্রাইসিস ছিল আমেরিকার, বুঝতে পারছো? ওটা গণতন্ত্র বললে ওইটা টোটালি ছিল স্যার ক্যাপিটালিজম। হ্যাঁ, সেটাই তো, আমরা আসবো তো এগুলা, আমরা এগুলো আসবো। দেখো এখন আসল এটা দেখো কি যে এখন আমরা বলছিলাম কি যে কেনেশিয়ান অ্যাপ্রোচ, কেনেশিয়ান এই যে ইকোনমিক যে সিস্টেম, তাই না? ইকোনমিক অ্যাপ্রোচ তোমাদের একটা হোমওয়ার্ক দিছিলাম, মনে আছে? জি স্যার। বলো
শবনম বলো। স্যার অনেক বেশি বুঝছি নাই, যে একটু পরে বুঝলাম যে ওখানে বলেছেন ওই যে 1930-এর দিকে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয়, ওয়ার্ল্ডে গ্রেট ডিপ্রেশনে পড়ে যায়। তো সেটা থেকে উদ্ধারের জন্য এই কেনেশিয়ান অ্যাপ্রোচটা মেবি ব্রিটিশ ইকোনমিস্ট ছিলেন, উনি এই থিওরিটা দেন। ওখানে বলেছেন যে গভর্নমেন্টকে অনেক বেশি পরিমাণ এক্সপেন্ডিচার বাড়াইতে হবে, আর ওই ট্যাক্সটা লো রেট করে দিতে বলে। ট্যাক্স লো করে দিলে এতে চাহিদার একটা ইনক্রিজ হবার সম্ভাবনা থাকে। এভাবে ওরা ওই গ্রেট ডিপ্রেশন থেকে ওয়ার্ল্ড ইকোনমিটা বেরিয়ে আসবে বলে ধারণা করে, যেটা কিনা নর্মাল ক্লাসিক্যাল ইকোনমির যে অ্যাক্টিভিটিস ছিল ওটা দিয়ে সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, ডিপ্রেশন বলতে কি এই যে বিভিন্ন সমস্যা, মানে ইকোনমিক ক্রাইসিসে পড়ছিল পুরো ওয়ার্ল্ডটা 1930-এর দিকে। হ্যাঁ, এবং দেখো তাহলে বাকিরা তোমরা কি বুঝছো এটা? তো বাকি যারা আছে জি স্যার। বুঝতে পারছো? স্যার আপনি আর একটু ভালো করে বলেন, ওখানে আরো অনেক কিছু বলছে, বোঝা যায়। হ্যাঁ, এখন এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিছিলাম, কে কিভাবে বুঝছে সেটাই। তো বেসিকটা ওইরকমই। হ্যাঁ, বেসিকটা হলো কি যে যেহেতু এতগুলো ক্রাইসিস তৈরি হচ্ছে, এখন ওই ক্রাইসিস থেকে উত্তরণের একটা ওয়ে দরকার, তাই না? তো ক্লাসিক্যাল ইকোনমিক যে অ্যাপ্রোচ গুলো আছে বা থিওরি গুলো আছে সেগুলো হলো মূলত কেমন, যে ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, তাই না? তো সেখানে কিন্তু গভর্নমেন্টের কথাবার্তা আছে, গভর্নমেন্ট কিভাবে খরচ করবে, বা যে সেক্টর গুলো আছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচে, সেখানে হলো কি যে ডিরেগুলেট করতে হবে, আর সেখানে বেসরকারীকরণের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো ওই সমস্ত জিনিস যেহেতু ওখানে কাজ করছিল না ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, তখন কেনেশিয়ান যে রিফর্মিস্ট ওনাকে বলা হয় বা অর্থনীতিবিদ, উনি এসে ওই কথাটা বললো যে গভর্নমেন্ট কি করবে তখন, এক্সপেন্ডিচার বা যে সবকিছুতে কি করবে, সরকার একটা হস্তক্ষেপ করবে আর কি, সরকার সাহায্য করবে। হ্যাঁ, তো এরকম ব্যয় করতে বলে প্রচুর পরিমাণ টাকা, যাতে চাহিদাটা বাড়ে, মানে পুঁজিবাদটা যদি থাকে সেই জন্য। হ্যাঁ, তো সরকার ব্যয় করবে মানে কি, সরকার ব্যয় বাড়াবে মানে কি, সরকার বিভিন্ন সেক্টরে সেই ডেভেলপমেন্ট গুলো নিয়ে আসবে, তাই না? যে শিক্ষা ক্ষেত্রে সরকার টাকা দিবে, কৃষি ক্ষেত্রে টাকা দিবে। হ্যাঁ, যেমন করে আমরা এখন দেখি না, এখন বলি না যে সরকারি ব্যয় বাড়ানো, হ্যাঁ, বা অমুক তমুক এই সমস্ত। তো এই কেনেশিয়ান অ্যাপ্রোচও তখন কাজ করছিল না। হ্যাঁ, তো এই সমস্ত জায়গায় তখন কি বললো যে গভর্নমেন্ট টাকা পাবে কোথায়? গভর্নমেন্টের তো টাকা দরকার নাকি? আমি যে এক্সপেন্ডিচারটা করব, আমি যে ব্যয় করব, বা আমি যে উন্নয়ন খাতে টাকা পয়সা ইনভেস্ট করব, তখন আমার টাকার দরকার হবে। তো আমি টাকাটা পাবো কোথায়? তো কোনো মনে করো একটা দেশ আরেকটা দেশকে অর্থ সাহায্য দিল, কিন্তু সব দেশকে তো আর সমানভাবে দেওয়া সম্ভব না, তাই না? তো তখন এই যে বিভিন্ন ধরনের ইকোনমিক ব্লক তৈরি হয়ে গেল, তার ভিতরে এই যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। তোমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক আর IMF সম্বন্ধে আসলে এগুলো পড়ানোর তো আমি কিছু মনে করি না, তোমরা এগুলো তো পড়ে নিতে পারো। হ্যাঁ, তোমরা আসলে পড়ো না, তো এই জন্য একটু অসুবিধা। তো ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এগুলো ওই একই ধরনের প্রতিষ্ঠান আর কি। হ্যাঁ, একই গ্রুপের প্রতিষ্ঠান। তো এদেরকে ব্রেটন উডস অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বলে। হ্যাঁ, এই যেমন উরুগুয়ে রাউন্ড বলে একটা, তোমাদেরকে WTO প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উরুগুয়ে রাউন্ড, তারপরে তোমার জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা আছে, এখানে একটা আলোচনা আছে, এটা জানো? এটা অনেকেই জানে। যাক, তো এখন IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এরা করলো কি, যে ওই আমরা কি করবো, ওই সমস্ত দেশে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য তাদের যে ঋণের তাদের যে ঋণ নেওয়া আছে, ঋণটা কিভাবে শোধ করবে, তাদের যে ইকোনমিক ডেফিসিট আছে, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য, মন্দা কাটিয়ে ওঠার জন্য, হ্যাঁ, কতগুলো আমরা কি করব, পলিসি নিব, ওগুলো সিস্টেম দাঁড় করিয়ে দিব। এই সিস্টেমের আন্ডারে, হ্যাঁ, আমরা বিভিন্ন দেশকে লোন দিব। তো বিভিন্ন দেশ তখন তাদের কাছ থেকে লোন নিল আর কি। তো
সেই লোনটা নিয়ে তারা কিভাবে খরচ করবে, কোন কোন সেক্টরে খরচ করবে, সেটাও তাদের একটা পলিসি আছে। তো দেখো সেই আমরা বলি এই বিভিন্ন সেক্টরে যে লোন দিল, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না হ্যাং হয়ে গেছে? স্যার ছিল স্যার, একটু কেটে ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার এখন ঠিক আছে, একটু আগে কেটে কেটে আসতেছে। ও এখন আচ্ছা, শোনা যায়। এটা আসলে নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, তো এই জন্য কিছু করা যাচ্ছে। তো দেখো আমরা সবাই কি বলছি যে কি করে তুমি ঋণ দিবে আর লোন দিবে। হ্যাঁ, তো লোন দিবে, এখানে কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেম বা পলিসি আছে। দেখো সরকারকে তারা ঋণ দিবে, কিন্তু কোন কোন পরিস্থিতিতে কোন কোন ক্রাইটেরিয়াতে তারা ঋণ দিবে, ওয়ার্ল্ড ব্যাংক যে ঋণ দিবে সেই ঋণের কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেখানে তারা কতগুলো সিস্টেম বেঁধে দিল। দেখো তারা ঋণ দিবে কোথায়, তারা ঋণ দিবে হলো মার্কেটটা রেগুলেট করার জন্য, মার্কেট অর্থাৎ ব্যবসা বাণিজ্য, ট্রেড। তারা ঋণ দিবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঋণ দিতে গেলে দেখো তারা কি করবে, সরকারকে বলবে কি আপনারা কি করবেন, আপনার যে ব্যয় আছে সরকারি ব্যয় এটাকে কমিয়ে দেবেন। সরকারি ব্যয়টা কমিয়ে তখন কি করতে হবে, এই সবকিছুকে প্রাইভেটাইজেশন করতে হবে, প্রাইভেটাইজেশন করতে হবে এবং মার্কেটটাকে কি করতে হবে, ওপেন করে দিতে হবে। মানে যে মার্কেটটা থাকবে, আমরা বলছিলাম না যে ফ্রি মার্কেট, ওপেন মার্কেট। হ্যাঁ, এই মার্কেটটা কি করতে হবে, ওপেন করে দিতে হবে। ওপেন করে দিলে কি হবে, তখন এই ব্যবসা বাণিজ্য কি হবে, চলতে থাকবে। এবং সরকার যে হস্তক্ষেপগুলো আছে বিভিন্ন জায়গায়, এই হস্তক্ষেপগুলো কমিয়ে আনতে হবে। হ্যাঁ, তো তাহলে তারা তারা দেখো তারা কোথায়, তাদের আসল উদ্দেশ্যটা হলো ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জায়গায়। সেটা হলো কি, যে মার্কেটটাকে ওপেন করে দিতে হবে। হ্যাঁ, মার্কেটটা ওপেন করে দিলে তখন কি হবে, মার্কেটটা ওপেন করে দেওয়ার ফলে দেখো মার্কেটটা ওপেন করে দিবে, তখন এই দেশীয় যে ব্যবসা বাণিজ্য বা প্রতিষ্ঠান বা যে প্রোডাকশন সিস্টেম গুলো আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। একটা দেশের ভিতরকার যে অর্থনৈতিক যে সিস্টেম গুলো থাকে, তখন কিন্তু এগুলো আসলে আস্তে আস্তে করে কমে যেতে থাকবে। যেমন করে দেখো আমাদের দেশের যে ছোট ছোট শিল্পগুলো ছিল, তো এই শিল্পগুলো আমাদের কি হতো, প্রোডাকশন হতো এবং এটা আমাদের দেশের একটা চাহিদা মেটাত। এখন যে ছোট থেকে যদি আমাদের এগুলো ইম্পোর্ট হয়, আমাদের দেশে আসে, তখন কি হবে, আমাদের দেশের যে মনে করো আমাদের জিনিস তৈরি করে, আর চায়না সেখানে বছরে 1 কোটি পিস জিনিস তৈরি করে। তাইলে প্রোডাকশন কস্ট এবং এই যে বিক্রির যে ইনকাম বা ইনকামটা, প্রোডাক্ট কস্ট এবং বেনিফিট যেটা, লাভ যেটা, এটা কিন্তু চায়নার থেকে আমাদের বেশি হবে না তাদের বেশি হবে, বলো তো? স্যার কোশ্চেনটা বুঝি না আরেকবার। স্যার চায়নাদেরই তো বেশি হবে। কোনো একটা ফ্যাক্টরি সে প্লাস্টিকের ছোটখাটো জিনিসপত্র তৈরি করে, হ্যাঁ, খেলনা টেলনা, এগুলো ছোট ছোট জিনিসপত্র, হাঁড়ি পাতিল প্লাস্টিকের, যেগুলো খেলনা আকারে। তো সেগুলো শুধু দেশের ভিতরে ব্যবসাটা করে, বাণিজ্যটা করে, হ্যাঁ, দেশের ডিমান্ড সে পূরণ করে। তো সে বছরে মনে করো 1 লাখ পিস জিনিস তৈরি করে এবং 1 লাখ পিস এই ক্ষেত্রে সে করতে পারে। আমাদের মার্কেটটা যখন ওপেন হয়ে যায়, বোঝা যায় নাই স্যার, কেটে যায় কথা। স্যার কেটে যায় আপনার কথা। আজকে তাহলে তো বুঝতে অসুবিধা হচ্ছে না? জি স্যার, তখন হচ্ছিল না স্যার, একটু আগে আবার কাটতে লাগলো। স্যার আপনি না সকালের দিকে ক্লাস দিয়েন, 8:30 থেকে করলে ক্লাসটা একটু নেট ভালো পাওয়া যায়। তোমাদের তো তখন সবাই ঘুমায় ঘুমায় ক্লাস করবে। স্যার পার্টিসিপেন্ট তখন আরো কম হবে। জি স্যার, 10টা 11টাই ঠিক আছে। 10টা 11টাই ঠিক আছে। 11টার সময় আমরা ক্লাস করি স্যার, বাট আজকে কেন জানি একটু বেশি প্রবলেম হচ্ছে নেটের। হ্যাঁ,
আসলে অসুবিধা স্যার আর কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, 12টার পর থেকে আবার ভালো হবে মনে হয়। আচ্ছা এগুলো তো আমাদের স্যার দুপুরে ক্লাস হলেও হয়তো ভালো হবে, কিন্তু স্যার সকালবেলা স্যার করোনার ভিতর অভ্যাস হয়ে গেছে, সবারই ঘুম থেকে উঠতে দেরি হয় মাঝে মাঝে। স্যার করোনার জন্য স্যার এটা, আমরা কিন্তু অনেক অ্যাক্টিভ স্যার, আমরা তো ক্লাস ভোরে 6টার সময় উঠে যায় ক্লাস করছি ইউনিভার্সিটিতে। সুমন স্যার যে দেয় তখন করোনা সকাল সকাল উঠবি সমস্যা কি, ফজরের নামাজ পড়তে উঠবি পরে ক্লাস করবি সমস্যা কি? এখন তো বলি কি 6-7 মাস বাসায় বসে একটা অভ্যাস হয়ে গেছে, এটা মানে আমার হইছে বা অনেকেরই হইছে, এটাই বললাম, আর কিছু না, পার্সোনাল ওপিনিয়ন দিলাম। আমারও হইছে, আমারও। স্যারের উঠারও তো একটা ব্যাপার আছে, সবাই হুদায় তো চিল্লাইতাছো কি লেগা? ওকে ঠিক আছে, এখন রিল্যাক্সে আছি তো এই জন্য অসুবিধা। তোমরা তো সকালে ক্লাস করো, এটা তো আমরা জানি। ওকে দেখো, এখন এই নেটওয়ার্কের উপরে তো আমাদের কোনো হাত নেই, হ্যাঁ? আমাদের নেটওয়ার্কের উপরে কোনো হাত নেই, নেটওয়ার্ক তো তার মতো করে চলে, কখনো আর হতেই পারে, এটা স্বাভাবিক। দেখো মাঝে মাঝে হয় এরকম এগুলো। তো এখন কি হলো দেখো, এই মার্কেটটা ওপেন হয়ে যাওয়ার ফলে আসলে এই ওয়ার্ল্ড ব্যাংক যে এই যে স্ট্রাকচারাল পলিসি বা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি নিল, যে আপনার স্ট্রাকচার মানে আপনার ইকোনমি ডেভেলপ করার জন্য, আপনার যে কারেন্সি আছে এইটাকে ভ্যালু করার জন্য, বা আপনার যে ক্রাইসিস গুলো আছে, এই মন্দা রিসেশন দেখা যাচ্ছে, হ্যাঁ, স্ট্যাগফ্লেশন হচ্ছে, তো এইগুলোকে মোকাবেলা করার জন্য, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আপনাদেরকে ঋণ দিব। তো বিভিন্ন দেশ তখন কি করলো, ঋণ নিল, কিন্তু ঋণ নেওয়ার কতগুলো পলিসি আছে, কতগুলো সিস্টেম তারা বলে দিল যে এই সিস্টেমে ঋণটা নিতে হবে এই পলিসির আন্ডারে। তো সেই পলিসিগুলো কি ছিল, যে মার্কেটটাকে ওপেন করে দিতে হবে, তাই না? হ্যাঁ, গভর্নমেন্টের যে ব্যয়টা আছে বিভিন্ন সেক্টরে, সেই সেক্টরটাতে ব্যয়টা কমিয়ে দিয়ে সেটাকে প্রাইভেটাইজেশন করতে হবে, হ্যাঁ, কতগুলো সেক্টরে। এবং তারা মূলত ঋণটা দিল কোথায়, মার্কেটটাকে ফ্রি করার জন্য। তারা ট্রেডে ঋণটা দিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঋণটা দিল, হ্যাঁ, মার্কেট রিলেটেড কতগুলো পারপাসে এটা দিল। তো এর ফলে কি হলো দেখো, যখন মার্কেটটা ওপেন দেখো, যদি স্যার বোঝা যায় না, স্যার কথা ক্লিয়ার না, কেটে যাচ্ছে কথা। এখন তো স্যার আপনার কথাই বেঁধে বেঁধে যাচ্ছে। না স্যার আটকে যাচ্ছে স্যার, তাও কেটে কেটে আসে। স্যার আমার মনে হয় ক্লাসটা টাইমটা শিফট করে দিলে ভালো হয় স্যার, এখন কিছু বোঝা যাচ্ছে না, প্লাস হচ্ছে এমনিতে এরকম হয় না স্যার, যদি আজকে নেন বা কালকে নেন, জি স্যার এরকম একটা কিছু করেন স্যার, এখন ঠিক হবে না। আজকে পর্যন্ত থাকবে? জি স্যার, আজকে আপাতত এই পর্যন্ত রাখেন। জি স্যার আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। তাহলে কি হলো, ক্লাস এখনো শুরুই হয়নি, স্যার কথা তো বুঝি না। স্যার আপনার কথাই তো বুঝতে পারি না। মানে যারা শুনতে পাচ্ছে না, আমার তো মনে হচ্ছে ওদের এই নেটওয়ার্কের প্রবলেম। স্যার সবার একসাথে তাই বলে নেটওয়ার্কের প্রবলেম হবে? স্যার সবার তো একসাথে সমস্যা হওয়ার কথা না, একসাথে তো সমস্যা হবে না স্যার। স্যার সবার কথা শোনা যায়, শুধু আপনারটাই বেঁধে বেঁধে যাচ্ছে। নেটওয়ার্ক এখানে দেখাচ্ছে ভালো, এখানে তো স্যার না হলে 9টা থেকেও তো নিতে পারেন, কারণ সকালবেলায় স্যার সুন্দর নেটওয়ার্ক থাকে, 9টা থেকে 11টা নিলেন বা 12টা নিলেন। মর্জিনা মনিরে তোর কথাতেই হবে না? না আমার কথা হবে না সেটা জানি আপু, আমার ছোট বোনের কলেজের ক্লাস হয় সকাল 9টা থেকে 1টা, তাহলে ওদের কি নেটওয়ার্কের প্রবলেম করে না? দুপুর টাইম তো হচ্ছে নেটওয়ার্ক সবাই প্রবলেম করে, এখন আরো সবাই একসাথে মনে হয় এই জন্য এরকম একটু প্রবলেম হচ্ছে, বাট ওরাও তো সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করে টানা, এখানে তো কোনো সুযোগ নাই।
হ্যাঁ সেটা হ্যাঁ, ঠিক। তারপর আমরা রফিক স্যারের ক্লাস করলাম 11টা থেকে, সেটাও তো ক্লিয়ারই ছিল। সব দিন সমান থাকে। 2-1 দিন প্রবলেম হইতেই পারে। এটা ফ্যাক্ট না, আজকে হচ্ছে মেইনলি নেটওয়ার্কের প্রবলেম। স্যার এগুলা মোবাইল অপারেটরের উপরে নির্ভর করে, হঠাৎ করে করে এরকম প্রবলেম দেয়। কথা শুনতে স্যার এখনো আটকাইতেছে। এখন তো প্রবলেম আপনারটাই দেখা যাচ্ছে। স্যার আজকে সম্ভব না, যা বোঝা যাচ্ছে। স্যার আজকে এই পর্যন্তই থাকুক। স্যার আপনি কি আছেন? স্যার আপনার কথা শুনতে পাই না। স্যার আপনি কি আছেন? তোমরা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি না স্যার। শুনতে পাচ্ছ? স্যার এই যে আপনি বললেন কে না যেন যে শুনতে রাস্তায় পাচ্ছি, এটাই খালি শুনছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? না স্যার, স্যার, আপনারে দেখা যায় না। আমি তো আমাকে দেখতে পাচ্ছি। স্যার আপনার একটু সাউন্ড শুনতেছি। কিসের সাউন্ড হচ্ছে? স্যার এখন আপনার তো আপনার একটু ভয়েস শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাই না। আমি দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা তো অন করা, আমি তো আমার নিজেকে দেখতে পাচ্ছি। স্যার আপনি নিজেকে তো দেখতে পারবেন, কিন্তু আপনার ডাটাটা তো আমাদের কাছে ট্রান্সফার হতে হবে স্যার। এত ব্ল্যাক হয়ে রয়েছে। স্যার আপনার কথা এখন কিছুটা মনে হচ্ছে শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন না হলে। আজকে কিন্তু হবে না। জি স্যার। এই স্যার এখনো শোনা যাচ্ছে না। স্যার কি বললেন বুঝলাম না। স্যার কি বললেন কিছু তো বোঝা গেল না। স্যার বলছে ভালো থেকো, এটা মনে হয় বলছে। স্যার আপনিও ভালো দেখেন তাহলে। স্যার কি বের হয়ে গেছে? না না বের হয় নাই। স্যার আছে। আজকে ক্লাসের শুরু থেকে ওই যে স্যারের মানে নামের পাশে একটা নেটওয়ার্কের বক্স থাকে, ওইখানে রেড দাগ ছিল, শুরু থেকেই দেখছি সেটা। অন্যদিন সবুজ অনলাইন থাকে। ক্লাসগুলো আসলে বিলাসিতা। সিয়াম ভাই আজকে কেমনে আসলেন? সিয়াম ভাই আজকে মনে হয় আজকে প্রথম ক্লাসে আসছে ঢুকছে, ভাই, তাই তো আজকে এসে ভাবতেছি। ক্লাস। আজকে সিয়াম ভাই আসছে দেখে নেটওয়ার্কের প্রবলেম বুঝতে পারছি। রাজশাহী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিয়ামে আনলাকি, ওই আনলাকি। ও দেখুন আমার বেশি কথা বলতেছে। এই স্যার চলে গেছে, এখন স্যার চলে গেছে। স্যার হ্যাজ গন। আসমা এখন আসছে। আচ্ছা আমি কিন্তু এটা জানি না যে কোর্সটার নাম কি। গ্লোবালাইজেশন। নাম কি? আরে গাধা, তুই এটা কেমনে জানবি? তুই কোনোদিন ক্লাস করছস? আজকে আইসা একটা পাস বাধায় দিলি। আমি বুঝলাম না কোর্সটার নাম কি, কেউ একটু বল, আমাকে জিজ্ঞাসা করলেই তো পারবো না। গ্লোবালাইজেশন কালচার এন্ড সোসাইটি। ও গ্লোবালাইজেশন কালচার এন্ড সোসাইটি, ঠিক আছে। আচ্ছা স্যার কোন সোমা চ্যাপ্টার স্যারের সাথে একটু যোগাযোগ কর, এখন কি স্যার আমরা চলে যাব নাকি? না আজকে মনে হয় পর্যন্ত শেষ, এটাই মনে হয় বলছে। যদি স্যার ক্লাস নেয় তাহলে ফোন দিবে। ক্লাস আর নিবে না এই টাইমে, সবাই তো বলতেছে যে নেটওয়ার্কের সমস্যা। এই সোমা স্যার কোন চ্যাপ্টার পড়ায়? 5 না? চ্যাপ্টার 5 না? এই সিলেবাসটা দিস না, চ্যাপ্টার 1 কবে শেষ হলো? আর সিলেবাসই তো নাই আমাদের কাছে। সিলেবাসই তো নাই, কোনটা কি পড়াইছে কিছু বুঝলাম না। ঠিক আছে, সিলেবাস কোনটা অনুযায়ী করতেছ আরিফ? তোর স্যার বলছে নতুনটা, সম্ভবত নতুনটা। ও তাইলে আরিফ বলবো না। এটা তো চ্যাপ্টার 5 না? স্যারের খাতার লেখার উপরে তো চ্যাপ্টার 5 লেখা ছিল।
এটা জানি এটাই না। আমার স্যার তো বলছে, স্যারও বলছে এটা চ্যাপ্টার 5। এক কি শেষ আমাদের? এক তো শেষ। না না না, চ্যাপ্টার 5টা চ্যাপ্টার পড়ায় ফেলেন নাই, একের পর মনে হয় 5-এ গেছে। হ্যাঁ আমাদের সিলেবাস তো নতুনটা না, নতুনটা অনুযায়ী এটা সেকেন্ড নাকি জানি না আমি ঠিক। একের পরে স্যার 3 পড়াইছে 3। এই কে বলছে তোরে? স্যার কতগুলা শেষ করছে? আমি বুঝলাম না, স্যার কি একদিন একটা চ্যাপ্টার করে শেষ করে ফেলছে? স্যার ক্লাস না স্যার প্রথমটা শেষ করছে, বুঝছো, একদিনে প্রথমটা শেষ করছে, তারপর চ্যাপ্টার 5 শুরু করছে। এটা আজকে 3 নাম্বার ক্লাস না চ্যাপ্টার 5 এর? চ্যাপ্টার একে কি একটা ক্লাস হইছে? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে মাত্র একটা ক্লাস নিছি, একদিনেই শেষ করে দিছিল। একদিনে কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমরা দেখো ওই যে সবকিছু যে একদিনে দিয়ে দিল, ওই যে ফ্যাক্টরস দিল, কস্ট চাইলেই দিল, সম্ভব। তারপর গ্লোবালাইজেশন দিল, এগুলো দিল না? আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলো, যে এই যে এখন নাকি নেটওয়ার্কের প্রবলেম, তাহলে আমরা কিভাবে কথা শুনতেছি? এই টাইমে যদি স্যারের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা আমাদের কথা কিভাবে শুনতেছি? যদি মানে সবাই যে বলতেছে সকালবেলা ক্লাস করলে ভালো হবে, হ্যাঁ, শুধু স্যারের কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, আমরা তো আমাদের কথা শুনতে পাচ্ছি, তাই না? তাহলে কেন বলতেছো যে এই সময় নেটওয়ার্ক পাচ্ছে না? বুঝি না কিছু আমি। এটা তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে, বুঝছো? না না না, যুদ্ধের জন্য না আপু, আমরা শুধু স্যারের কথাই শুনতেছি না, আমরা কিন্তু নিজেদের কথা শুনতে পাচ্ছি, যে এখন কারো কথা বাইরে আসতেছে না। তাহলে স্যারের নেটওয়ার্কের সমস্যা, এটা তার আমাদের দোষ না। আর প্রতিদিন আমরা তো 10টার সময় ক্লাস করি, 11টার সময় ক্লাস করি, মার্জিয়া ম্যামের ক্লাস করি না আমরা? স্যারের নেটওয়ার্কের সমস্যা, স্যার 9টা নিলেও সমস্যা শুধু হ্যাঁ, শুধু সকালে সুমন স্যার ক্লাস নেয়। এখন যদি এই স্যার ক্লাস ঢুকায় দেয় তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। দেখা যাবে স্যার একদিন, সুমন স্যার না হয় ফিক্সড করে ডেট দিয়ে দিচ্ছে 2টা, যে মঙ্গলবার আর বৃহস্পতিবার, বাট এই স্যারের তো ডেট নাই কোনো। অ্যাটেন্ডেন্স নাই রে, একটু আমাকে কেউ বলতো। না না ভাই, কেউই অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দেয় না। না রে। আমি কি করতে আসতে ক্লাস করলাম? শেয়ার দই না, সবাই একটু চুপ কর, সবাই একটু চুপ কর, আমি একটু কথা বলবো। বল, আস্তে চুপ। আচ্ছা শোন, স্যার যখন বলছে যে ক্লাসের কথা, তখন আমি বলছি যে স্যার সকালে নিলে ভালো হয়, মানে সমাজে কথাটা বলছে তার প্রেক্ষিতে আমি কথাটা বলছি। এখন যার যখন সুবিধা সে সেটা বলবে না? আরে পাগল, শোন, আমি তোর কোনটা বলতেছি, যে হ্যাঁ সেটা তো অবশ্যই, আমিও তো আমার কথাই বলছি, যে আমার সকালে উঠতে প্রবলেম হয়। 36 টাকা দিয়ে 1 জিবি নেট কিনি, শোন 36 টাকা দিয়ে আমি 1 জিবি নেট কিনি, আমার তো নেট নষ্ট করার দরকার নেই, দরকার আছে? আরে তোর আমি কোনটা বলি, শোন আমি আপনার কথা বলছি। আরে বুঝছি বাবা, শুন, তুই কথাটা শুন। আমরা যে এখানে যতজন মানুষ আছি, আমরা নিজেদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছি, শুধু স্যারের কথা শুনতে পাচ্ছি না। তাহলে নেটওয়ার্কে কি আমাদের সমস্যা নাকি স্যারের সমস্যা? ফুল নেটওয়ার্কের প্রবলেম হলে আমার কথা শোন, এটাই এটা কোনো ফ্যাক্ট না। আমার সুবিধার কথা আমি বলছি, তুই তো সুবিধার কথা বল। হ্যাঁ বলছি তো, আমি তো আমার সুবিধার কথা বলেই দিছি, এর তো কোনো বিষয় না। তাইলে এটা নিয়ে কেন তো কথা হবে? কোনটা নিয়ে কথা হচ্ছে? কি নিয়ে কথা হচ্ছে? সবাই আমি কেন সকালের ক্লাসের কথা বলছি? তুই বলছিস, সেটা কি কেউ বলছে? তুই গ্রুপে মেসেজগুলো দেখ। আমি বলছি, আমি এই আমার কথা বলো। আরে বাবা আমি বলি, কেন এই বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না? আপু আমি আমারটা বলে দিছি, যে সকাল দুপুরে ঘুমাবা। শুনুন আমি বলি, এটা একটা অভ্যাসের ব্যাপার হয়ে গেছে। আমরা তো ভোর 6টার সময় গিয়ে ভার্সিটি বাস ধরে ভার্সিটি যে এখানে শোন, সবাই স্বাধীন, যে যার সুবিধার কথা বলবে, এটা নিয়ে যেন নেক্সট টাইম কোনো কথা না হয়। 36 টাকা দিয়ে নেট কিনে কি আমি নেট এখানে বসে বসে নেট শেষ করবো নাকি? বাই বাই। সেটা তো অবশ্যই, আমি তো তোরে সেটা বলি না বাবা। বলার পরে কেন এত কথা হবে এটা নিয়ে? আহা রে বাবা রে বাবা, এটা আমারই মেনশন দিয়ে বলা হয়েছে, তা আমি বলবো না আমার সুবিধার কথা? আমি বলবো না? তুই তোর সুবিধার কথা বল। আচ্ছা হইছে বাবা, হইছে আমার নেট। আচ্ছা হইছে তো বাবা, আমি সবার কথা বলি না। আচ্ছা পুষ্প থাম ভাই, ছেলেমেয়েরা শোনো, আমার কথা শোনো। সবাই সবার মতামত দিবে, এটা নিয়ে তো কত ইয়া করার দরকার নেই। ঝগড়া করে না, সকালবেলা ক্লাস করতে ভাই হইছে, থাম। বুঝছো? স্যার সবাই থাম। আরিফ সকালে বলছে বলে যে স্যার সকালে নিবে, বা আমরা দুপুরে বলতে বলে যে স্যার এইটাই মতই নিবে, এটাই হলো মেন কথা। কথা শুন,
আমি যদি স্যাররে বলি যে স্যার সকালে ক্লাস নেন, স্যার তো যখন শিডিউলটা তো আমরাই দেই না, আমরা যখন বলবো স্যার কিন্তু তখনই নিবে, আমি কিন্তু এটা করি না। আচ্ছা ওয়েট, এখানে পাওয়ার কিছু নাই, থাম থাম, সবাই একটু চুপ থাকো। আরিফ, না না না, এটা হচ্ছে ও জাস্ট, আরে পুষ্প শোন, তুই ভুল ভাবে নিস না, ও বলতে চাইছে যে ও চাইলে বলতে পারে, ও যদি ওর সুবিধায়, আরিফ তুই থামবি, ও বলতে চাইছে যে ওর সুবিধা অনুযায়ী নিত তাহলে ও সকালবেলায় ক্লাস নিতে বলতো, এইটুক বলছে, এটা ও করবে সেটা বলে নাই, বুঝছস তাই? আরে শুধু আরিফকে দুষতেছো কেন? আমিও তো বলছি হ্যাঁ সেটাই, ভালো থাকে। সবাই সবার মতামত দিচ্ছে, আমিও তো আমার মতামত দিচ্ছি, মতামত তো মিলবে না কারো, তাই না? এটা নিয়ে এখন ঝগড়া বাজানোর কোনো লাভ নাই। সুবিধা মতো নিবে, তোমরা আর হ্যাঁ ওইটাই। বলো। আর সকাল আমি একটা কথা বলি, শোন তোরা একটু থাম সবাই। আমি একটা কথা বলি, স্যারে কেউ ভাই খেপাই দিস না, স্যারের যখন মন চায় ক্লাস নিবে, স্যার এরকম একটা সুইটেবল টাইমে ক্লাস নিবে, ঠিক আছে? অন্তত ফেরদৌস স্যারের ক্লাস নিয়ে তোরা কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করিস না, কারণ ফেরদৌস স্যারই একমাত্র যে সবসময় আমাদের পক্ষের একটা লোক, ঠিক আছে? হ্যাঁ আমাদের ভালো। আবার স্যার কিন্তু শোন, স্যার কিন্তু ঘাওড়াও আছে, যদি খেপে যায় তাহলে কিন্তু আর পথে আনা যাবে না। তাকে খেপানোর তো কোনো দরকার নাই। হ্যাঁ সহজ সরল মানুষ কিন্তু খেপলে খুব খারাপ হয়। হ্যাঁ একদম ওইটাই ভাই, আমরা ওইটাই বলতেছি, স্যার যে ম্যাডাম যখন ক্লাস নিতে চায় আমরা কখনো আর্গুমেন্ট করি না, এখানে স্যার একটা বলছে, এখানে মতামত আমরা দিছি, এটা আর কিছু না। আরিফের কথা বলছে, মর্জিনা আপুর কথা বলছে, আমি আমার কথা বলছি। বল। না না না, সেটাই তো, এটাই কথা। হ্যাঁ সুবিধার কথা বলবে, তাই বলে কি নিজের কথা কেউ বলবে না? আরে ভাই এটা নিয়ে কেচাল করিস না, আরে তুইও থাম, সবাই থাম। আসলে হ্যাঁ এটা একদম কেচাল কেন করিস আমারে না, মেনশন দিয়ে এসব বলা হবে? আরে তোরে কেন মেনশন দিব? এটা তো মেনশন দেওয়ার কিছু না। আচ্ছা হইছে ভাই, দিছে মেনশন দিছে না, এই মেনশন দিছে তো কি হইছে? নরমালি তো কি হইছে? আমারও মেনশন দিছে, বলে তো কি হইছে? এত কিছু গায়ে নিতে হয় বেটা। হ্যাঁ বেটা, তোরা ফ্রেন্ডরা যদি এটা কোনো এইসব কথা নিয়ে যদি মাথা ঘামা। আচ্ছা হইছে এই বিষয়টা বাদ দে এখন, ঠিক আছে? এটা বাদ দে। যদি ক্লাসে সবার কথা যদি না ভাবতাম তাহলে স্যারের প্রতিদিনই বলতাম যে স্যার আপনি সকালে ক্লাস নেন। হ্যাঁ বুঝতে পারছি, এটা তো আমিও বললাম যে ও তো চাই ওর। তুমি এটাই করো, বুঝছো আরিফ, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করো। আচ্ছা হইছে, এখন এই বিষয় নিয়ে কথা বলা লাগবে না, যেই স্যার ম্যাম যখন যেই ক্লাস নেবে তখন সেইটাই ক্লাস হবে, শেষ। এখানে আর কিছুই বলার নাই কারো। সোমা চলে যাব কি? হ্যাঁ চলে যা, আমিও বেরোচ্ছি। আমি এন্ড করে